শহরে একজন গরিব জুতো দোকানে বাস করত নন্দন। নন্দন লোকের জুতো আর চপ্পল বানাতো। নন্দনের বউ হেমা নিজের সব কাজ সারা হয়ে গেলে নন্দনের সাহায্য করত। দুজনে যা টাকা রোজগার করত সেটা ওরা নিজেদের ছেলে রঘুকে পড়ানোর জন্য স্কুলে পাঠাতো। নন্দনের স্বপ্ন ছিল যে রঘু যেন একটা বড় স্কুলে পড়াশুনো করতে পারে, কিন্তু যা ওর অবস্থা ছিল তা দিয়ে ওকে একটা সাধারণ স্কুলেই পড়াতে পারত। নন্দন সব সময় পরিশ্রম করত আর সারা দিন মজদুরি করে ও কোনো চপ্পল যদি বানিয়েও ফেলতো, গ্রাহকরা ওটার দর কষাকষি করতে থাকতো। দাদা, এই জুতোটা কত টাকার? দিদি, মাত্র 50 টাকার। আরে বাপরে, 50 টাকা? আমি তো মাত্র 30 টাকাই দিতে পারবো। কিন্তু দিদি, 35 টাকার তো জিনিসই চলে গেছে আমার। আমি এটার বড় জোর 40 টাকাই দিতে পারবো। বেচারা নন্দন ওর মজুরির টাকাটাও পেত না, কিন্তু যদিও চপ্পল বিক্রি না করে তাহলে ওর পরিবারকে না খেয়ে ঘুমোতে হতো। আর তাই ঠিক আছে দিদি। আর এই জিনিসই রোজ ঘটতো। নন্দন দুবেলা দুমুঠো খাওয়ার মতোই টাকা পেত, আর ওর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। একদিন ওর গরিব দোকানে এক শেঠজি এলেন, যার এক পায়ের চপ্পল ছিঁড়ে গেছিল। ভাই, এটা ঠিক করে দাও। হ্যাঁ শেঠজি। নন্দন ওই চপ্পলটা সারাতে শুরু করলো, আর শেঠজি ওখানেই রাখা একটা স্টুলের ওপর বসে পড়লেন, আর উনি নিজের ব্রিফকেস ওনার পাশেই রেখে দিলেন। কিছুক্ষণ পরে নন্দন চপ্পল সারিয়ে দিল। এই নিন শেঠজি। কত টাকা এটার? 5 টাকা শেঠজি। এত বেশি? এ তো দিনে ডাকাতি। আমি তো শুধু 3 টাকাই দেব। নন্দন ওই 3 টাকা নিয়ে নিল, আর শেঠজি চলে যাওয়ার পরে নন্দনের নজর ওনার ব্রিফকেসের ওপর পড়ল। নন্দন চিন্তায় পড়ে গেল। আরে, এটা তো ওই শেঠজিরই ব্রিফকেস। এতে তো অনেক টাকাও থাকতে পারে নিশ্চয়ই। না, কিন্তু এগুলো আমার টাকা নয়। এটাকে আমার ওনাকে ফিরিয়ে দেওয়া উচিত এক্ষুনি। এই বলে নন্দন শেঠজির ব্রিফকেস নিয়ে ওনাকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু দূরে গিয়ে ও ওই শেঠজিকে এক মিষ্টির দোকানে দেখতে পেল। শেঠজি, আপনি আপনার ব্রিফকেস আমার দোকানে ভুলে এসেছিলেন। ধন্যবাদ, কিন্তু আমি কি করে ভুলে গেলাম? আচ্ছা, তাহলে আমি আসি। দাঁড়াও, আমি তোমাকে কম টাকা দিয়েছিলাম, কিন্তু তাও কি তোমার মনে লোভ হয়নি? শেঠজি, লোভ হয়েছিল, কিন্তু এগুলো আমার টাকা নয় এই কথা ভেবে আমি আপনাকে এটা ফিরিয়ে দিতে এলাম। খুব ভালো। এই ব্রিফকেসে অনেক টাকার হিরে মুক্ত আছে। তোমার সততার কারণে আমি অনেক বড় লোকসানের হাত থেকে বেঁচে গেছি। এর জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। চাও? তোমার কি চাই? না শেঠজি, ছাড়ুন, আমার কিচ্ছু চাই না। সে কথা বললে চলবে না, তোমাকে কিছু না কিছু নিতেই হবে। ঠিক তখনই নন্দনের নজর ওই বড় স্কুলের বোর্ডের দিকে গেল। শেঠজি বুঝে গেলেন যে ওই স্কুলে কিছু একটা ব্যাপার আছে। বলো ভাই, এই স্কুলে কি কিছু আছে? আমার স্বপ্ন যে আমার ছেলে এই স্কুলেই পড়ুক, কিন্তু এই স্কুলে ওকে পড়ানোর সামর্থ্য আমার নেই। শেঠজি নন্দনকে স্কুলের ভেতরে নিয়ে গেলেন।
আর যখন ওনারা বাইরে এলেন তখন নন্দন হাসছিল। ধন্যবাদ শেঠজি, আপনি তো আমার স্বপ্নটাই পূরণ করে দিলেন। এই সবই হচ্ছে তোমার সততার ফল, আর তোমার ছেলের পড়াশুনোর পুরো খরচা আমি বহন করব এবার থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নন্দনের স্বপ্ন পুরো হয়ে গেল, আর ওর ছেলে এখন থেকে ওই বড় স্কুলে যেতে শুরু করলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সততার পরিণাম সর্বদা ভালোই হয়। দেবগড়েতে একজন গরিব মিস্ত্রি ছিল, ধামু। ধামু সারা দিন ধরে অন্যের বাড়ি তৈরি করত, কিন্তু ওর নিজের বাড়িটা ঘাস দিয়ে ছাওয়া একটা কুটির ছিল। ধামু আর ওর স্ত্রী দামিনীর একটাই স্বপ্ন ছিল, যাতে ওদের দুজনের একটা পাকা বাড়ি হয় গ্রামের অন্যান্য বাড়িগুলোর মতো। ধামু সারা দিন কঠোর পরিশ্রম করত, তারপরে গিয়ে ও সারা দিনের মাত্র 10টি মুদ্রা মজুরি হিসেবে পেত। এর মধ্যে থেকে রোজ ধামু 5টি মুদ্রার রেশন কিনে আনতো, আর বাকি 5টি মুদ্রা ও তার নিজের স্ত্রী দামিনীর হাতে তুলে দিত। এরপর একদিনের কথা। হ্যাঁ গো, আচ্ছা আমরা কি আমাদের সংসার সারাদিনে 9 মুদ্রা খরচ করে চালাতে পারি না? কিন্তু আমি তো রোজ 10 মুদ্রা রোজগার করি। আমি তা জানি গো, কিন্তু আমরা যদি মনে মনে ধরে নিই যে তুমি শুধুমাত্র 9 মুদ্রাই উপার্জন করো আর আমাদেরকে আমাদের সংসার শুধু 9 মুদ্রা দিয়েই চালাতে হবে, তাহলে আমরা রোজ একটা করে মুদ্রা জমাতে পারবো। কিন্তু এই একটা মুদ্রা দিয়ে তুমি করবেটা কি? রোজ একটা করে মুদ্রা আমরা এই কলসিতে রেখে দেব আমাদের পাকা বাড়ি বানানোর জন্য। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কখনো কি একটা মুদ্রা দিয়ে বাড়ি তৈরি করা যায় নাকি? শোনো না, এটা করেই দেখো না। রোজ একটা করেই তো মুদ্রা জমাবো, বুঝতেই পারবে না। কিন্তু আমাকে তোমায় একটা কথা দিতে হবে যে তুমি এই কলসিতে শুধু রোজ মুদ্রা জমাবে, কোনোদিন তুমি এটা খুলে দেখবে না। ঠিক আছে। ধামু ওই কলসিটাতে নিজের প্রথম মুদ্রাটা ফেলে দিল, আর সেই দিনের পর থেকে ধামু রোজ কলসিটাতে একটা করে মুদ্রা ফেলতে লাগলো। অনেকগুলো দিন কেটে গেল। দামিনী, আজ 1 মাস হয়ে গেল। মনে হচ্ছে ওই ঘড়াটায় মুদ্রা অনেকটাই হয়ে গেছে। চলো ওটা খুলে আমরা দেখি। না, একদম নয়। মনে পড়ে তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে যে তুমি এটা কোনো দিন খুলে দেখবে না। ঠিক আছে। ধামু ওই কলসিটার দিকে শুধু তাকিয়েই রইল, আর তারপর রোজ ধামু ওই কলসিটাতে একটা করে মুদ্রা ফেলেই দিতে লাগলো, আর কখনো ও ওই কলসিটার ভেতরে তাকিয়েও দেখতো না। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। ধামু এখনো সারা দিন কঠোর পরিশ্রম করে, আর এখন ওর পারিশ্রমিক বেড়ে 15টি মুদ্রা হয়ে গিয়েছিল। ও এখনো ওই কলসিটাতে একটা করে মুদ্রা ফেলতে থাকলো। সামনে দীপাবলির উৎসব ছিল, আর ধামুর মাথায় একটা ভাবনা এলো। আমাকে ওই ঘড়া থেকে টাকা বের করে দামিনীর জন্য নতুন শাড়ি কিনে আনতে হবে। অন্তত এই দিওয়ালিতে ও একটা নতুন শাড়ি পরতে পারবে। ও কলসির দিকে যেই এগোতে গেল, দামিনী ওর সামনে চলে এলো। আর কি গো, কি হয়েছে? কিচ্ছু না, কিছুই তো না। এরপর থেকে আর কখনোই ধামু ওই কলসি থেকে টাকা বের করার কথা ভাবেনি। ও রোজ কলসিতে একটা করে মুদ্রা ফেলে দিতে লাগলো। দেখতে দেখতে এই ঘটনার 4 বছর কেটে গেল। হ্যাঁ গো, আমাদের এই বাড়িটাকে বড় পাকা বাড়ি করার জন্য কতগুলো মুদ্রা লাগবে? এই ধরো 1000-1200 মুদ্রা। তাহলে চলো আজকে মুদ্রাগুলো গুনে দেখি। দেখা যাক তো আমরা কি আমাদের পাকা বাড়ি বানাতে পারবো এখন। দামিনীর এই কথাটা শুনে
ধামু একটু চমকে গেল। দামিনী ওই টাকার কলসিটা নিয়ে এলো আর ওই মুদ্রার কলসিটা চাদরের ওপর খালি করে দিল। নাও দেখি, এবার গোনো তো এগুলো। এত সব কিন্তু আমি একা গুনতে পারবো না। এতগুলো মুদ্রা দেখে ধামু তো প্রচন্ড অবাক হয়ে গিয়েছিল। ও মুদ্রা গুনতে শুরু করলো। 1 2 3 4 5 6 20 21 101 102 220 221 940 941 1160 1161 1455 1456 1457 1458 1459 1460। আরে বাপরে! আমি বলেছিলাম না যে রোজ একটা করে মুদ্রা জমালেই আমরা আমাদের পাকা বাড়ি বানাতে পারবো। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন আমি সব বুঝে গেছি। জমানো মুদ্রার মধ্যে থেকে 1000 মুদ্রা দিয়ে ধামু আর দামিনী তাদের নিজেদের পাকা বাড়ি বানিয়ে ফেললো। আর বেঁচে থাকা মুদ্রা দিয়ে ওরা দুজনে একটা গরুও কিনে ফেললো, যার ফলে ওদের দৈনিক রোজগারও অনেকটা বেড়ে গেল। এখন ওদের দুজনের জীবন আরো আনন্দময় হয়ে উঠল। আর এইভাবেই ধামু মিস্ত্রির পাকা বাড়ি বানানোর স্বপ্ন পূরণ হলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বিন্দু বিন্দু করেই ঘড়া ভর্তি হয়। টনির একটা জাদুর স্বপ্নের দুনিয়া ছিল। আব্রাকাডাব্রা, গিলি গিলি ছু। ও সবসময় এটাই ভাবতো যে ও জাদুকর, আরও যে কোনো রকমের জাদু করতে পারে। আর এখনও বালিশকে হাওয়ায় ভাসানোর জাদু করছিল। এমনিতে বালিশটা উড়ছিল না, কিন্তু টনি এটা ভাবছিল যে ও সত্যি বালিশ হাওয়ায় ভাসাতে পারে। আরো উপরে উঠতে থাকো বালিশ, উড়তে থাকো। টনি, টনি সোনা, মা দেখো, আমি বালিশকে হাওয়ায় ওড়াতে পারি। হ্যাঁ ঠিক আছে, অনেক উড়িয়েছিস বালিশ। এবার তুই ঘুমো দেখি, অনেক রাত হয়ে গেছে বাবা। কিন্তু মা, আমার জাদু। এবার তুই স্বপ্নের মধ্যে জাদু কর। গুড নাইট টনি। গুড নাইট মা। কিছুক্ষণ পর টনি ঘুমিয়ে পড়ল আর ও স্বপ্নে নিজের জাদুর দুনিয়ায় পৌঁছলো। এখানে সব দিকে জাদু ছিল। টনি এখন এমন একটা দুনিয়ায় ছিল যেখানে গাছেরা হাঁটতে পারে। ওর নজর উড়ে বেড়ানো কিছু পরীদের দিকে গেল। হ্যালো, আমি টনি। আমি লিলি। ও রোজি আর ও টাইনি। তোমার সাথে আলাপ হয়ে খুশি হলাম। টনি এগিয়ে গেল আর ও দেখল যে দুজন জাদুকর নিজেদের মধ্যে জাদু অভ্যেস করছেন। এই দুজন জাদুকর তো দেখছি খুবই শক্তিশালী। টনি হাঁ করে ওনাদের অভ্যেস দেখছিল। আর যেই না ওনারা থেমে গেলেন, হ্যালো, আমার নাম টনি। আমার আপনাদের এই জাদু খুব ভালো লাগলো। ধন্যবাদ টনি। তুমিও কি একজন জাদুকর নাকি? আমি জাদু শিখছি। আচ্ছা, তাহলে এটা শেখো। হাত দুটোকে এভাবে গোল করে ঘোরাও আর নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেরই শত্রুর উপরে ছোড়ো। টনি চেষ্টা করল। খুব ভালো, তুমি খুব ভালো খেলা দেখাচ্ছ। এইভাবেই তুমি অভ্যাস করতে থাকো। ও
অগ্নি আর জল সেখান থেকে চলে গেলেন আর টনি জাদু করার চেষ্টা করতে লাগলো। এখন ওর শক্তির গোলক বড় হয়ে গিয়েছিল। বেশ অনেকক্ষণ ধরে অভ্যেস করার পর টনি এগিয়ে গেল। সে দেখল যে সামনে জাদু কচ্ছপ হাওয়ায় ভেসে থেকে ধ্যান করছে। টনি অবাক হয়ে গেল। হ্যালো, আপনি হাওয়াতে কিভাবে উড়ছেন? যেভাবে আমরা মাটিতে চলতে পারি। আমি ঠিক বুঝলাম না। যদি তোমার মনে বিশ্বাস থাকে যে তুমি উড়তে পারো, তাহলে নিশ্চয়ই তুমি উড়তে পারবে। আমার বিশ্বাস আছে যে আমি উড়তে পারি। টনিও ধ্যান করতে বসল। আমি উড়তে পারি, আমি উড়তে পারি, আমি উড়তে পারি। বেশ কিছুক্ষণ পর টনি হাওয়ায় ভাসতে শুরু করলো। সে নিজের চোখ খুলল। আরে বাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি উড়তে পারছি। খুব ভালো টনি, অভ্যাস করতে থাকো। কিছুক্ষণ পর টনি আরও কিছুটা এগোলো আর ও খুব খুশি হলো। ও দেখল যে একজন খারাপ জাদুকর তার দিকেই আসছে। খারাপ জাদুকর তার নিজের জাদু লাঠি তুলল আর সেই লাঠিটা টনির দিকে এগিয়ে ধরল। খারাপ জাদুকর তার নিজের সব শক্তি প্রয়োগ করল আর এখন টনি হাওয়াতে ভাসছিল। টনি ছটফট করছিল। ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। খারাপ জাদুকর টনিকে বিদ্যুতের সাহায্যে আঘাত করছিল। টনি আরো বেশি ছটফট করছিল। হঠাৎ টনির অগ্নির শেখানো জাদুর কথা মনে পড়ল। সে শক্তির গোলক বানালো আর সেটা জাদুকরের দিকে ছুড়ল। খারাপ জাদুকর মাটিতে পড়ে গেল। এবার আমিও একজন জাদুকর। টনি আবার নিজের হাত ঘুরিয়ে একটা বিদ্যুতের গোলক বানালো আর সেই খারাপ জাদুকরের ওপর ছুঁড়ে মারলো। না না না! জাদুকরও তার নিজের জাদু লাঠি দিয়ে আক্রমণ করলো, কিন্তু টনি আরো খানিকটা ওপর দিকে ভেসে নিজেকে বাঁচালো। দুজন বেশ কিছুক্ষণ ধরে লড়াই করলো আর অবশেষে টনির একটা আক্রমণে খারাপ জাদুকর হেরে গেল। হ্যাঁ, আমি খারাপ জাদুকরকে হারিয়ে দিয়েছি। আমি খারাপ জাদুকরকে হারিয়ে দিয়েছি। আমি খারাপ জাদুকরকে হারিয়ে দিয়েছি। টনি, বাবা কি হয়েছে? হ্যাঁ রে, তুই এত জোরে জোরে চিৎকার করছিস কেন? কি মা, তুমি আমার একটা এত ভালো স্বপ্ন ভেঙে দিলে। স্বপ্নে আমি একটা জাদুর জগতে ছিলাম। সেখানে কিছু পরী ছিল, একটা উড়ন্ত জাদু কচ্ছপ ছিল, দুজন ভালো জাদুকর ছিল আর একজন খারাপ জাদুকরও ছিল। তুই আর তোর জাদুর দুনিয়া। আর মা, তুমি কি জানো, ওই খারাপ জাদুকরটা আমার উপর আক্রমণ করেছিল আর আমি ভয় পেয়েছিলাম। তারপর আমি ওর উপরে আক্রমণ করি আর সব শেষে ওই খারাপ জাদুকরটা মারা গেল। বাবা টনি, তুমি জাদুর ব্যাপারে এতটাও ভেবো না যে স্বপ্নের মধ্যেও জাদুই দেখছো। আমার স্বপ্নে জাদুর জগৎ। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।